এক গুপ্ত সত্তার গল্প, যেখানে রক্ষক সেখানেই ভক্ষক। যে জেল রক্ষক বা প্রশাসক, প্রমাণিত এটাই হয়। আর না হলে ধরতে হবে কোনো এলিয়েন, কোনো অদৃশ্য বস্তু, কোনো দিব্য সত্তা এই 196 জন মাতৃসত্তার মাতৃগর্ভে প্রবেশ করে দিব্য অবতার পুরুষদের জন্ম দিয়ে গেছেন। পশ্চিমবঙ্গ সার্থক। যারা রাজনৈতিক নেতা, যারা রাজনৈতিক ক্ষমতাসীন, তাদের শুনে আনন্দ হবে যে এই 196 জন মায়ের গর্ভে বোধহয় জিসাস খ্রাইস্টের জন্ম হয়েছে। কর্ণের জন্মের ইতিহাস, জিসাস খ্রাইস্টের জন্মের ইতিহাস। কর্ণের জন্ম হচ্ছে সূর্য ঔরসে। সেখানে পিতৃ পরিচয়ে তিনি বেড়ে উঠতে পারেননি। একাকিত্বের ভেতরে তার জীবনযাপন করতে হয়েছে পিতৃ পরিচয় ছাড়া। জিসাস খ্রাইস্টের জীবনেও সেটা দেখা যায়। মাদার মেরি, এই কুমারী মেরি গর্ভে আসছেন লর্ড জিসাস খ্রাইস্ট। কত সংঘাত, কত সংঘর্ষ, কত মান অপমানের পালা। কর্ণের জীবনে, কুন্তির জীবনে সেই সংঘাত, সংঘর্ষ, সেই মান অপমানের জ্বালা। এটা প্রাচীন ইতিহাসে, পৌরাণিক সাহিত্যে, মহাভারতে, মহাকাব্যে, প্রাচীন গাথায়, কথায় আমরা জেনেছি, পড়েছি, শুনেছি। তারই উত্তরসূরি বোধ হয়। এটা বললে প্রাচীন সেই পবিত্র ইতিহাসকে অপমান করা হয়। কিন্তু সত্যি অত্যন্ত বেদনাদগ্ধ এক চরম সত্য আমাদের কাছে উপনীত হয়েছে পশ্চিমবঙ্গের ইতিহাসে, যেটাকে অভিযোগ বলে এখনো চালানো হচ্ছে। ধরলাম অভিযোগ, কিন্তু বাচ্চা পয়দা হয়ে পড়েছে। আবার অভিযোগের কি বাকি রইল বাবা? আবার অভিযোগের পরে বা কি বাকি রইল? পূর্বে বা কি বাকি রইল? এটার অভিযোগের অবশিষ্টই বাকি রইল। সুতরাং প্রশ্ন হচ্ছে, এই যে মহিলাদের, মায়েদের কারাগারে আবদ্ধ, অর্থাৎ জেলবন্দি মায়েরা, যেখানে মহিলা ছাড়া দ্বিতীয় কেউ, কোনো পুরুষ থাকতে পারবেন না, সেখানে এই টোটাল পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে হিসেব করে 196 জন জেলবন্দি মায়েরা বাচ্চা প্রসব করে ফেলেছেন, বাচ্চা সন্তানের জন্ম দিয়েছেন। অন্তঃসত্ত্বা যাই কিছু হোক। বিশেষ খবর আলিপুরদুয়ারে, যেখানে কোনো একটা পুরুষ নেংটি দূরে প্রবেশ করতে পারবে না, মহিলা জেলখানা যেটা, সেখানে কিন্তু একজন অন্তঃসত্ত্বা বা বাচ্চা প্রসব করে ফেলেছেন। তো এই আলিপুর প্রেসিডেন্সি জেলে কেউ বলছেন অন্তঃসত্ত্বা, কেউ বলছেন বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে। সেখানে এত নিরাপত্তা থাকা সত্ত্বেও কি করে এটা সম্ভব হলো? নিশ্চিত স্ত্রীর অপরাধে স্বামী সেখানে জেলবন্দি অবস্থায় নেই, একাকিত্বের ভেতরে সে রয়েছে, পুরুষ ছাড়া সন্তানের জন্ম হয়ে যাচ্ছে। গল্পটা কুন্তির মতো শুনতে লাগছে, গল্পটা কুমারী মেরির মতো শুনতে লাগছে, কিন্তু তাদের দিব্য ঔরসে, দিব্য সত্তার ভেতর দিয়ে পুরুষ এবং প্রকৃতির সংসর্গে গিয়ে সৃষ্টি হয়েছিল সেই কারণও ভগবান লর্ড জিসাস খ্রাইস্ট। কিন্তু আজকের যে মায়েরা সন্তান উৎপাদন করেছেন, জন্ম দিয়েছেন জেলখানার ভেতরে, মহিলা জেলখানার ভেতরে, আমি সেই প্রসবিত যে সন্তান ভূমিষ্ঠ হয়েছে তাকে কোনো প্রকারেই নিন্দা করতে পারি না। কারণ সন্তান মাত্রই ঈশ্বরের পুত্র, তারা নিষ্পাপ, তাদের অপরাধ আমরা ধরতে পারি না। পেছনের কর্মফলের রহস্য গল্প আমরা কেউ জানি না, সুতরাং এটা নিয়ে কলম প্রয়োগ করা ঠিক হবে না। কিন্তু যে সাধারণ মায়েরা সন্তান গর্ভে ধারণ করছেন, তার স্বামী বাড়িতে রয়েছে, অনেক দূরে রয়েছে, সেখানে কোনো পুরুষ থাকছে না, তাহলে সে কি করে বাচ্চা উৎপাদন করতে পারে? ধরলাম আজকে 7 মাস জেলে আছে, 9 মাস আগে তার স্বামীর সঙ্গে দৈহিক সম্পর্ক ছিল, ফলে এখানে সে বাচ্চা উৎপাদন করে ফেলেছে। কিন্তু যারা 3 বছর, 4 বছর, 5 বছর যে মায়েরা জেলে রয়েছেন, স্বামীর থেকে দূরত্বে রয়েছেন, সেখানে কোনো পুরুষ যেতে পারবে না,
তারা কি করে বাচ্চা উৎপাদন করলেন? তার মানে কি 10 বছর আগের সেই নিষিক্ত বীজ আজকে হঠাৎ এসে সেই প্রসুপ্ত বীজ প্রকাশিত হলো সন্তান রূপে, মা পরিচিত হচ্ছেন অন্তঃসত্ত্বা রূপে। আসলে এই সত্তার গল্প আলাদা, এক গুপ্ত সত্তার গল্প, যেখানে রক্ষক সেখানেই ভক্ষক। যে জেল রক্ষক বা প্রশাসক, প্রমাণিত এটাই হয়। আর না হলে ধরতে হবে কোনো এলিয়েন, কোনো অদৃশ্য বস্তু, কোনো দিব্য সত্তা এই 196 জন মাতৃসত্তার মাতৃগর্ভে প্রবেশ করে দিব্য অবতার পুরুষদের জন্ম দিয়ে গেছেন। পশ্চিমবঙ্গ সার্থক। যারা রাজনৈতিক নেতা, যারা রাজনৈতিক ক্ষমতাসীন, তাদের শুনে আনন্দ হবে যে এই 196 জন মায়ের গর্ভে বোধহয় জিসাস খ্রাইস্টের জন্ম হয়েছে। সত্যি আত্মজ, আত্মার থেকে যা তৈরি হয় তার নাম সন্তান, তার নাম আত্মজ। সেই সূত্রে প্রত্যেক মনুষ্য শুধু একজন জিসাস না, একজন আত্মা না, প্রত্যেকেই আত্মসত্তা এবং জিসাস খ্রাইস্ট অবতার। কিন্তু বিকৃতির চরম নিন্দনীয় অধ্যায় যেটা, সেটা রাজনৈতিক প্রেক্ষাপট থেকে যেখানে এসে দাঁড়িয়েছে, সামাজিক প্রেক্ষাপট থেকে যেখানে দাঁড়িয়েছে, এর থেকে বোধহয় আর খারাপ কিছু হতে পারে না। সবথেকে ট্র্যাজেডি, সবথেকে বেদনাত্মক, বিরহ আত্মক, বেদনা দগ্ধ যে উপন্যাসিক গল্প যেটা আমরা বইয়ের পাতায় পড়েছি, অ্যাং ড্যাং ব্যাং, অনেক ধরনের মহাকাব্য, গীতি কবিতা, গীতি সঞ্চয়িতা, এরকম সব আজকাল তৈরি হচ্ছে। সেখানে কিন্তু এইসব দেখতে পাওয়া যায়। বাস্তবিক চরিত্রে ইয়াং ড্যাং ব্যাং কিন্তু সমাজে চলছে। তা নিন্দনীয় একটা অধ্যায়। সব থেকে বড় দুঃখের বিষয় যে আজকের এই রাজ্যের ইতিহাসে তথা ভারতবর্ষের ইতিহাসে নারীরা কিভাবে নিষ্পেষিত হচ্ছেন। আমরা সন্দেশখালিতেও দৃষ্টি রাখলে দেখতে পারবো যে দীর্ঘদিন ধরে শত শত হাজারো মেয়েরা, মায়েরা কিভাবে অত্যাচারিত হয়ে এসেছে। তাদের বেদনা দগ্ধ, অগ্নিদগ্ধ জীবনের যে উচ্চারিত এখন কণ্ঠস্বর বলে দিচ্ছে, ঘরে ঘরে আগুন জ্বলছে হৃৎপিণ্ডে, বুকে। সত্যি বেদনাদগ্ধ আজকের সমাজ চিত্রপটে যারা আধ্যাত্মিক জগতের মানুষ, যারা আমাদের এই প্রকৃত ধর্মাচার করেন, তাদের হৃদয় সত্যি নিষ্পেষিত হওয়ার কথা, নিপীড়িত হওয়ার কথা, পুড়ে যাওয়ার কথা। আমি ব্যক্তি জীবনে যেভাবে জীবনযাপন করি, সন্ন্যাসের ব্রত জীবনযাপন করলেও আমার হৃদয় পুড়ে যায়। কারণ বিবেকানন্দ তার মাতৃসত্তার জন্য, তার মায়ের জন্য একবার কেঁদে ফেলেছিলেন, স্বামী বিবেকানন্দ। তখন একজন বলেছিলেন যে স্বামীজি আপনি না সন্ন্যাসী, আপনি কেন কাঁদছেন মায়ের জন্যে? তো তখন স্বামী বিবেকানন্দ বলেছিলেন, আমি সন্ন্যাসী হয়েছি বিধায় কি আমার হৃৎপিণ্ড থাকতে নেই, পাথর হয়ে গেছে রে? সত্যি তাই। এটা হৃদয় ছেড়ার গল্প। একজন সন্ন্যাসীর হৃদয় হতে হয় পরমাত্মিক, মহাসমষ্টি কেন্দ্রিক। নিজের মাকে এই জন্য পরিত্যাগ করে সমগ্র মাতৃসত্তাকে আসন দেন সেই মাতৃত্বের স্থানে। এটার মানে নিজের মাকে উপেক্ষা করা নয়, নিজের মাকে সমগ্র মাতৃসত্তার ভেতরে দর্শন করা, অর্থাৎ বিশ্ব ভ্রাতৃত্ববোধ, বিশ্ব মাতৃত্ববোধ। এই যে প্লাসেন্ট্রাল মেমব্রেন, আমরা বায়োলজিক্যাল একটা শব্দ ব্যবহার করি, যদিও এটা সুপার ন্যাচারাল সায়েন্সের কথা। প্লাসেন্ট্রাল মেমব্রেন, এই যে মহামাতৃকা জালিকা শক্তি, এই তত্ত্ব সম্পর্কে যারা জানেন তারা জানতে পারবে। এটা নেটওয়ার্ক, একে অপরের সাথে আমরা সম্পৃক্ত। সুতরাং কোনো মায়ের যে অবৈধ অদৃশ্য সামাজিক প্রেক্ষাপট থেকে তৈরি হয়েছে যে মাটি অন্তঃসত্ত্বা, তারই পেটের যে গর্ভবেদনা, তার যে নিপীড়িত সত্তা, তার যে নিপীড়নের গল্প, সেটা কিন্তু আমাদের বুকে বাজবে। তার সাধারণ অপরাধ, সে চুরি করেছিল, হয়তো কাউকে হত্যা করেছিল, কিন্তু সেই অপরাধের দণ্ড 20 বছরের জেল, কারাদণ্ড, কি ফাঁসির মঞ্চে, কি 5 বছর 7 বছর, যেটাই হোক। কিন্তু কোথাও সংবিধানের ইতিহাসে এরকম লেখা আছে কি যে তাকে জেলবন্দি করো আর ওই মাতৃসত্তাটিকে
অস্পৃশ্য অন্ধকারে অদৃশ্য শরীর নিয়ে গিয়ে তার পেটে বাচ্চা তৈরি করে দাও, হে প্রশাসক, হে প্রশাসন, হে জেল রক্ষক। কোথাও কি কোনো সুপ্রিম কোর্ট, কোনো সংবিধান, হাইকোর্ট কি যে কোর্ট বি হোক, এটা প্রয়োগ করতে পারে, এটা প্রণয়ন করতে পারে এই আইন? সত্যি বেদনাদগ্ধ। কোথাও কোথাও ধর্মীয় প্রেক্ষাপটেও দেখা গেছে। আমার কাছে কেউ এসেছেন, কোনো একজন সাধু মহাত্মাদের কাছে এসেছেন, কোনো বিদেশি নিয়ে এসেছেন, ভালোবেসে এসছেন, বাস সাহচর্য এসছেন, ক্রিয়াদি শিখছেন, শেখাচ্ছেন। কিছুদিন বাদে দেখা গেল তার পেটে বাচ্চা, পিতৃহীন পরিচয়, পিতাকে একজন সন্ন্যাসী হবেন। সত্যি এটা বেদনাদগ্ধ গল্প, কিন্তু এটা সমালোচনাত্মক বিষয় নয়, আবার সমালোচনাত্মক। কারণ প্রবৃত্তি আমরা নিয়ন্ত্রণ করতে পারি না সহজে। তাই কখনো কখনো স্বামী ছাড়া নারী সন্তানের মাতা হয়ে যায়, আবার কখনো কখনো কোনো ব্রহ্মচারী, কোনো সন্ন্যাসী কোনো স্ত্রীর স্বামী হয়ে ওঠে। এটা প্রবৃত্তিজাত কারণ। কিন্তু যে প্রবৃত্তি অগ্নিদগ্ধ অবস্থা উপেক্ষা করে ধর্ষণের মাত্রায় গিয়ে পৌঁছায়, নিপীড়নের মাত্রায় গিয়ে পৌঁছায়, এক থেকে একাধিক তার নেশা এবং পেশায় পরিণত হয়, সে গল্পটা কিরকম লাগতে পারে, সেই গল্পটা কতটা যন্ত্রণাদগ্ধ একবার ভেবে দেখুন। আজকের যে সমাজ চিত্রপট, আজকে যে রাজনৈতিক প্রেক্ষাপট, আজকে যে সমাজের সুশৃঙ্খলতা, আজকে যে ধর্মাচার, আজকে যে সদাচার কোথায় গিয়ে দাঁড়িয়েছে, এক কথায় আমরা এটাকে বলবো, আর রাজ্য জুড়ে শুধু নয়, সমগ্র বিশ্ব জুড়ে, সমগ্র দেশ জুড়ে এক চরম বিদগ্ধ ভ্রষ্টাচার, যেখানে ধর্মাচারকে রাজনৈতিক প্রেক্ষাপটে গুলিয়ে দিয়ে এমনভাবে ব্যবহার করা হচ্ছে, মানুষ আজকে সন্ত্রস্ত, আজকে ধর্মকে নিয়ে সন্ত্রস্ত, আজকে ধার্মিক সন্ন্যাসীদেরকে নিয়েও সন্ত্রস্ত, গুরু আচার্যদেরকে নিয়েও সন্ত্রস্ত। এমন কোন স্থান নেই যেখানে রাজনৈতিক প্রেক্ষাপট থেকে ব্যভিচার করা হচ্ছে না। আজকে আমরা সাধারণ মানুষ ব্যভিচারের শিকার হচ্ছে। আমাদের মা বোনরা জেলবন্দি থাকা অবস্থায় তারা অন্তঃসত্ত্বা, তারা সন্তান জন্ম দিয়ে ফেলছেন। এটা কি প্রকারে সম্ভব? হাউ ইজ ইট পসিবল? এই প্রশ্নের উত্তর দিতে গেলে তখন গলা কেটে ফেলতে হবে। এই প্রশ্নের উত্তর চাইতে গেলে তাকে আবার বন্দী করা হতে পারে। এই প্রশ্নের যারা উত্তর দেবেন তারা আবার বলবেন আমরা নির্দলীয়, আমাদের সরকার পবিত্র ধোয়া তুলসীর পাতা, এখান থেকে কোনো ব্যভিচার হতে পারে না। অথচ মাসকে মাস, দিনের পর দিন এক একজন মন্ত্রী মিনিস্টার ধরা পড়ছেন, যিনি খাদ্যের সংরক্ষক মন্ত্রী, খাদ্যের দায়িত্বে রয়েছেন, তার বউ পড়াশুনো জানে না, হাউস ওয়াইফ, রান্না করে আর খায়। তার ব্যাংক অ্যাকাউন্টে দেখা গেল 10 বছর কি 5 বছরের ভেতরে 50 কোটি টাকা, 20 কোটি টাকা, 10 কোটি টাকা। 1 টাকা কোথার থেকে আসছে? যিনি শিক্ষামন্ত্রী, দেখা গেল তার ঘরের ভেতরে পরীক্ষার খাতা, সে রয়েছে এক ঘরে আর টাকা রয়েছে আরেক ঘরে। আর যিনি পাশ করেছেন তার খাতা আরেক ঘরে, আর যে ফেল করেছেন তার খাতা আরেক ঘরে। এক অদ্ভুত ব্যাপার, পাওয়া যাচ্ছে লাখো কোটি টাকা, হাজারো কোটি টাকা। কোত্থেকে আসছে টাকাগুলো? আকাশ থেকে পড়ছে? তাহলে ভারত সরকার বা রাজ্য সরকারের আর কিছু করার দরকার নেই, আকাশ থেকে টাকা পড়ে, মন্ত্রী মিনিস্টারের কোনো দরকার নেই। খাদ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, কয়লা মন্ত্রী, সব খুঁজে খুঁজে সব ময়লা পাওয়া যাচ্ছে। এমন এক অদ্ভুত সব ময়লা পাওয়া যাচ্ছে ব্যক্তি জীবন চরিত্রে, তারপরও তারা বলছেন আমাদের সরকার ঠিক আছে, রাজা ঠিক আছে। অদ্ভুত সব ব্যাপার। পশ্চিমবঙ্গে কোনো ক্রাইম নেই, নারী নির্যাতন হয় না, কিন্তু যখন গল্পটা শোনা হয় তখন বলেন এগুলো উপন্যাসের গল্প, এগুলো বাস্তবে নেই, এগুলো বইয়ের পাতায়। আসল সত্যকে গোপন করা হচ্ছে, আসল সত্যকে অবদমিত করে আর কতদিন থাকা যাবে? সত্য প্রকাশিত হবে। রাজা তোমার কাপড় খুলে গেছে, রাজা তোমার কাপড় নেই, তারপরও তার লজ্জা নেই। কাপড় খুলে গেছে শুধু না, রাজা তোমার কাপড় নেই,
এটা দেখানোর পরে নিজের শরীর অঙ্গ প্রত্যঙ্গে তাকানোর পরে দেখছে যে আমার গায়ে তো কাপড় শুধু নেই, এটা নয়, আমার গায়ে ছাল চামড়াও নেই, লজ্জাবি নেই, তারপরেও তার লজ্জা লাগছে না। সব পর্দা ফাঁস করার গল্প চলছে। অভিযোগ প্রত্যেক মানুষের ব্যক্তিগত জীবনে কখনো ত্রুটি বিচ্যুতির কারণে হতে পারে, কিন্তু এগুলো অভিযোগের মাত্রাকে অতিক্রম করে গিয়ে চরম দৃষ্টান্তের জায়গায় চলে আসছে নাকি? এগুলো দাঁত ভাঙার গল্প নয় কি? এগুলো ব্যক্তির জীবনকে নিষ্পেষিত করবার গল্প নয় কি? এগুলো হিটলার স্বৈরতান্ত্রিকতার গল্প নয় কি? বাম বাম বলছেন অনেকে, রাম রাম বলছেন অনেকে। দেখুন, আমি কোনো দল ফল কিছুই করি না, নির্দল বললেও কিন্তু দল হয়, সুতরাং দলের কোনো গল্প আমি বলবো না। এই যে বাম বলেন কেউ, রাম বলেন কেউ, শ্যাম বলেন কেউ, এখানেও কিন্তু গল্প এক আছে। শ্যাম কৃষ্ণকে ছাড়া কেউ চেনে না, ভাই রামের গল্প বলে 4 ইঞ্চি কাটো। আবার যিনি বাম রয়েছেন তিনি বলেন রামের গল্প শুনবো না, বাম যাতে শূন্য আছে, পয়েন্ট আছে, রয়ের নিচে পয়েন্ট আছে, ওসব চলবে না এখানে। বাম, আমরা বাঁ দিকটায় থাকি, তা ডান দিকটা কে দেখবে ভাই? তুমি ভাই তো নির্দলীয় হতে পারলে না, তুমি তো ভাই এক সাইডে চলছো, বাম বাম করছো। আরে প্রকৃত মার্ক্সবাদ, লেনিনবাদ, কমিউনিজমকে জানা আছে ভাই? লেনিন দোতলা ছাদ থেকে পড়ে মরে গেছিলেন, যখন পড়ে গেলেন তখন চিন্তা করলেন আমি আজকে মারা গেছি, আমার হাত পা ভেঙে চলে গেছে। তারপরে দেখলেন যখন উনি উঠে দাঁড়ালেন তখন চিন্তা করলেন আচ্ছা আমি যখন মরিনি তখন আমার জন্য সমাজের কল্যাণ হবে, আমার দ্বারা সমাজের কিছু করণীয় অবস্থা সৃষ্টি হবে আগামীতে, আমি হয়তো সমাজের জন্যই বেঁচে আছি। তারপরে তার নিজের জীবনকে বিলিয়ে দিলেন। কোথায় সেই নিঃস্বার্থপরতা, সেই প্রকৃত লেনিনবাদ, সেই প্রকৃত বামপন্থা? বাম কথাটার অনেক উৎকৃষ্ট ব্যাখ্যা আছে। আর যারা রাম করেন, রাম ভিন্ন কথা না বললে সে চামার হয়ে যায়, হারাম হয়ে যায়। যিনি রামের কথা বলেন না তিনি চামার হয়ে যান। এই তো ধর্মধ্বজাধারী ব্যক্তিগণ, এই ধরনের রাজনৈতিক প্রেক্ষাপট থেকে যারা পুষে রেখেছেন রামভদ্রাচার্যকে, তিনি ডিরেক্ট বলছেন যারা মুখে রাম বলেন না তারা চামার, সমগ্র ভারতবাসী তারা চামার যারা রাম বলছেন না। অদ্ভুত ব্যাপার, যে রামকে জানে না জন্ম নিয়ে সে রাম বলবে, আর যদি না বলতে পারে তাহলে সেই বাচ্চা শিশুটি চামার হয়ে যাবে। কি ধরনের ধর্মচারীদের কথা, কি ধরনের এই সমস্ত জগৎগুরুদের কথা মানুষকে বিশ্বাস করবে? এইবার মুসলিমদের কথা চলে আসে, বললেন আমরা তাহলে একমাত্র হাদিস কোরআনের গল্প বলছি, আমরা ঠিকঠাক বলছি, কিন্তু ওখানে যদি আল্লাহর কথা না বলে তাহলে সব হারাম। রাম কৃষ্ণ, রাম শ্যাম, যদু মধু সবকিছু বাদ দিয়ে আল্লাহর নাম না করলে হয়ে যাবে হারাম। আরে ভাই, গল্পটা ভাই তুমি তোমারটাকে দেখছো, শুধু নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে দেখতে পারছো কি? আসলে সবাই নিজের নিজের পকেটের দিকে তাকিয়ে আছে, আমার পকেটটা কতটুকু ভরলো, আমার বউয়ের গলায় কটা লকেট ঝুললো, আমার বাচ্চাগুলো কত বড় দামি দামি ক্যাডবেরি চকলেট খেলো, এই গল্প নিয়েই তো চলছে জীবন। সুতরাং আজকে যে সমস্ত নারীরা অত্যাচারিত, নিষ্পেষিত, আজকে যে রাজনৈতিক প্রেক্ষাপটে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সত্যি লজ্জাজনক ঘটনা এবং নিন্দনীয়, এবং স্বৈরতান্ত্রিক যে রাজত্ব প্রতিষ্ঠিত হয়েছে সাধারণ মানুষ বুঝতে পারছেন না। আজকে আমাদের সতর্ক হওয়ার সময় এসেছে। আমাদের যদি এইভাবে জীবনযাপন করতে হয় তাহলে রাজা রাখার দরকারই নেই। যে রাজা থাকার পরে আমাদের কোনো ফ্যাসিলিটিস নেই, আমাদের টাকায়, সাধারণ জনগণের টাকায় রাজা রাজ্য পরিচালনা করেন, দেশ পরিচালনা করেন, অথচ সেই প্রজাদেরকে অনুশাসিত হতে হচ্ছে, অত্যাচারিত হচ্ছে, নিষ্পেষিত হতে হচ্ছে, তাহলে রাজা রেখে লাভটা কি আছে? এই জন্য বলবো, প্রত্যেক পরিবারে একজন রাজা সৃষ্টি করুন, প্রত্যেক পরিবারে একজন সুন্দর সন্তান সৃষ্টি করুন, প্রত্যেক পরিবারের স্বামী তথা পিতা মাতা উৎকৃষ্ট হয়ে উঠুন, প্রকৃত সন্তানের জন্মদিন। তাহলে একটা পরিবার, একজন নাগরিক সুশৃঙ্খল হতে পারে, সাংবিধানিক হতে পারে। এইভাবে ক্রমান্বয়ে যদি একটা পরিবার সুন্দর হতে থাকে তাহলে সুন্দর রাজ্য, সুন্দর দেশ, সুন্দর রাষ্ট্র, সুন্দর পৃথিবী প্রতিষ্ঠিত হতে পারে। আর সর্বোপরি একজন রাজা সুপ্রিম পাওয়ার নিয়ে আসেন না। কন্ট্রোল করা 8 কোটি 10 কোটি 140 কোটি লোককে কন্ট্রোল করা বহুত কঠিন, তার জন্য তার সদ্গুরু অবশ্যই প্রয়োজন। এই জন্য আমি সদ্গুরুবাদের উপরে বিশেষ গুরুত্ব আরোপ করেছি। কিন্তু সেই গুরু, সেই আচার্য, সেই বশিষ্ঠ আচার্য, সেই বিশ্বামিত্র আচার্য, সেই বেদব্যাস আচার্য কোথায় তারা? তাদের সংস্পর্শে কজন রাজা যাচ্ছেন? ক্ষমতার লড়াই, আমি নেক্সট ইলেকশনে আসতে পারবো কিনা, এই সমস্ত নিয়ে গল্প চলছে।
ফলে সাধারণ মানুষ নিষ্পেষিত হচ্ছে এবং নারীরা অত্যাচারিত হচ্ছে। এই জন্যে আজকের যেখানে মহিলা জেলখানায়, কারাগারে জেলবন্দি মায়েরা বাচ্চা প্রসব করে ফেলছেন, অভিযোগ শোনা যাচ্ছে, আসল সত্য আরও অনেক কিছু আগামীতে জানা যাবে। আমি তার কিছু পূর্বাভাস অবশ্যই ভারতবর্ষের জন্যই বলে রেখেছিলাম, কিন্তু যারা যার পক্ষপাতিত্ব করেন তারই প্রেক্ষাপটে বলতে গিয়ে আমার কাছা চামড়া ছাল ছাড়িয়ে দিয়েছেন, তাতে আমার কোনো বিষয় নয়। প্রকৃত সত্য যেদিন আপনার দ্বারে গিয়ে আঘাত করবে, যেদিন আপনার টুটি ছিঁড়ে দেবে না, সেদিন আপনি বুঝতে পারবেন যে প্রকৃত সত্যের কতটুকু দম। এই জন্য আজও সময় আছে, আজও নিরপেক্ষতার গল্প, আজও আমরা সমষ্টিকেন্দ্রিক গল্প এবং আজও আমরা সমষ্টিকেন্দ্রিক আত্মচেতনার ভেতরে আমরা উদ্ভাসিত হব এবং প্রত্যেক মা আমার মা, প্রত্যেক বোন আমার বোন, এইভাবে আমরা বিশ্ব ভ্রাতৃত্ববোধ গড়ে তুলব। কোনো রাজনৈতিক প্রেক্ষাপট থেকে নয়, আমাদের আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে সমাজকে সুশৃঙ্খল করব। এটা প্রত্যেকের জন্যে আমাদের নিবেদন, আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।